ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ৪। পরদিন সকালটা ছিল অদ্ভুত রকম পরিষ্কার। সূর্য যেন ঝলমল করে উঠেছিল মধুপুর গড়ের আকাশে। তবে জঙ্গলের ভেতর দিকটা একটু অন্ধকার, সেখানে সূর্য বেশি তাপ নেই। গাছের পাতাগুলোতেও আলো ছড়িয়ে পড়ছিল যেন সোনার জল। অর্ষা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। আজ তার কথা ছিল ক্যালিয়নকে পুরো মধুপুর গড় ঘুরিয়ে দেখানো। তারপর সকাল 10টা নাগাদ গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকা ক্যালিয়নকে দেখে হালকা হাত নাড়ল অর্ষা। ক্যালিয়ন এগিয়ে এলো। আজও তার চেহারায় এক অপার্থিব ঔজ্জ্বল্য। নীল চোখ দুটি যেন আলোতেও ঝিলমিল করছে। আর তার শরীরী ভাষা অদ্ভুত শান্ত, কিন্তু তাতে একরকম সিংহভাগ আত্মবিশ্বাস লুকানো। অর্ষা বলে উঠল, চলেন আজ আপনাকে আমাদের মধুপুরের রত্নগুলো দেখাই। সেই শুরু হলো তাদের গ্রাম দেখা অভিযান। অর্ষা তাকে নিয়ে গেল চিলিরগড়ের পাহাড়ে, যেখানে দূর থেকে পুরো বন দেখা যায়। পুরনো বটগাছের তলা, যেখানে লোকেরা বলে পুরনো কালের প্রেতাত্মা ঘোরাফেরা করে। আধপড়ার পুকুর, যেখানে নাকি একসময় কুমির থাকতো, আর এখনো গোপনে কিছু যেন আছে বলে শোনা যায়। কিন্তু ক্যালিয়ন, তার মন যেন প্রকৃতির সৌন্দর্যে নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ষার দিকে। অর্ষা যখন কিছু বোঝাচ্ছে, সে যেন তার মুখের ভঙ্গিমা, হাসি, চোখের গভীরতা সব কিছু মনের গভীরে ভরে নিচ্ছে। একসময় অর্ষা খেয়াল করে বিষয়টা। সে হেসে বলে, আচ্ছা ক্যালিয়ন, আপনি তো বাঙালি না, তাহলে এত সুন্দর করে বাংলা বলেন কিভাবে? ক্যালিয়ন হালকা হাসে, তার চোখে জলজল করে ওঠে এক রহস্যের ছায়া। সে বলে, আসলে আমি শুধু বাংলা না, আমি প্রায় 70টা দেশের ভাষা জানি। অর্ষা থমকে যায়, তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। 70টা ভাষা? একজন মানুষ এতগুলো ভাষা কিভাবে পারে? সে মনের ভেতরে এক ধরনের কৌতূহল অনুভব করে। কিন্তু সে জানে না এই যুবক মানুষ নয়। সে জানে না ক্যালিয়নের ভেতরে থাকা সেই নেকড়ে সত্তা, যে শুধু ছায়ার ভেতরে বেঁচে থাকে। আর তার এক বিশেষ শক্তি হলো, যাকে সে স্পর্শ করে তার ভাষা ও অভ্যন্তরীণ তথ্য নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পারে মাত্র 2 মিনিটে। কিন্তু ক্যালিয়ন তা বলে না। সে শুধু হেসে বলে, শখ ছিল ভাষা শেখার, সময়ের সাথে সাথে অনেক শিখে ফেলেছি। অর্ষা এবার একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কোথায় থাকছেন? ক্যালিয়ন তার দৃষ্টি অর্ষার চোখ থেকে সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তো ট্যুরিস্ট দলের সাথে এসেছি। তারা সবাই আমাদের জাতীয় উদ্যানের পাশে একটা হোটেলে আছে, সেখানে উঠেছি। অর্ষা মাথা নাড়ে, ও আচ্ছা, ওই হোটেলটা বিখ্যাত সত্যি, খুব সুন্দর জায়গায়। তারপর তাদের হাঁটা আবার শুরু হয়। কিন্তু অর্ষা এবার বুঝতে পারে ক্যালিয়ন প্রশ্ন করছে অনেক কিছু, কিন্তু তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছে অর্ষার চোখে, ঠোঁটে, মুখে, একটা নেশার মতো। অর্ষা একটু লজ্জা পায়, আবার একটু বিরক্তও। সে কিছু না বলে একপাশে দাঁড়িয়ে থাকা একটি ফুলের দিকে ইঙ্গিত করে বলে, এটা দেখেছেন কখনো? এটার নাম শিমুল। বসন্তে পুরো বন রক্তরং হয়ে যায় ওদের জন্য। ক্যালিয়ন ফুলের দিকে না তাকিয়ে বলে, আমি যা দেখছি তার চেয়েও রঙিন কিছু এখন আমার সামনে দাঁড়িয়ে আছে অর্ষা। এই কথা শুনে অর্ষার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। তখনই হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। ভেজা মাটি, রক্ত আর জং ধরা লোহার মিশ্র গন্ধ। অর্ষার মুখ কালো হয়ে যায়। সে বলে, এই গন্ধটা আমি আগেও কোথায় পেয়েছিলাম। অদ্ভুত, খুবই অদ্ভুত। ক্যালিয়ন কিছু না বলে হালকা একটা হাসি দেয়। সকালের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহরের আকাশে। কিন্তু সেই আলোয় স্নান করতে আসা নতুন ছাত্রটির চোখে ছিল ছায়া। তার মুখে এক আশ্চর্য নির্লিপ্ততা। আজ প্রথম দিন যায় মানুষের পৃথিবীর একটি বিশ্ববিদ্যালয়ে পা রাখল। ছাতা মাথায় চাপানো, হালকা ধূসর ট্রেন্সকোট আর চোখে কালো সানগ্লাস। সূর্যের আলো তার গায়ে যতটা পড়ছে, তার চেয়ে বেশি যেন সে চেষ্টা করছে নিজেকে সেটি থেকে বাঁচাতে। ক্যান্টিন থেকে শুরু করে ক্যাম্পাসের করিডোর, সবচেয়ে ছায়াময় নির্জন কোণগুলোতেই সে বেশিক্ষণ থাকে। ছেলেরা অবাক হয় কে এই ছায়ার মানুষ, কিন্তু মেয়েরা, তারা যেন হুমড়ি খেয়ে পড়ে তার দিকে। তার উপস্থিতি যেন সময়কে কিছুক্ষণের জন্য স্থির করে দেয়। কেউ পেছন থেকে ফিসফিস করে বলে, এই ছেলেটার চোখে কি যেন আছে না, ভয়ঙ্কর সুন্দর। তার গলার স্বর শুনেছ? গভীর আর ঠান্ডা, কিন্তু কেমন যেন আগুনের মতো লাগে। সে যেন কোনো সাধারণ মানুষ নয়, বরং ভিন্ন জগতের কেউ। তার চুল কালো হলেও তাতে মাঝে মাঝে হালকা রূপালি ঝিলিক পড়ে, যেন রাতের অন্ধকারে বাজ পড়েছে। চোখ দুটি গাঢ় বাদামি, তবে কোনো আলো পড়লে তাতে লালচে আভা জ্বলে ওঠে।
অনেকটা গহীন আগুনের মতো। তার ত্বক উজ্জ্বল কিন্তু খুব ঠান্ডা। তাকে ছুঁয়ে দিলে কেউ বলেই ফেলবে, তোমার গায়ে কি বরফ, নাকি তুমি রক্তশূন্য। তার শরীর লম্বা সুঠাম, কিন্তু চলাফেরা এত নরম আর নিঃশব্দ যে কখন যেন সে কারো পাশে এসে দাঁড়ায় কেউ টেরই পায় না। তাকে দেখে মনে হয় সে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য ধ্বংস ডেকে আনে। সে ভার্সিটিতে আসার পর থেকে মেয়েরা পাগল হয়ে আছে তার জন্য। জাইম দিনের বেলা ভার্সিটিতে ক্লাস করে ঠিকই, তবে সূর্যের আলো সে সহ্য করতে পারে না। তাই সবসময় ছাতা হাতে ক্যাম্পাসে আসে, যেন তার চারপাশে সবসময় একটা ছায়ার বলয় আছে। আর ক্লাসে সে বসে জানালার ঠিক পাশে, যেখানে পর্দা ঝুলে থাকে, অথবা সেই করিডোরে যেখানকার লাইট সবসময় আধা আলো। বন্ধুরা বলে, এই ছেলে এতটা কম আলোয় থাকে কেন, ওর চোখে কি সমস্যা? কিন্তু কেউ তার কাছে কিছু বলতে সাহস পায় না। জাইম জানে সে এখানে এসেছে একটি মিশনে। সে এসেছে মানুষের ভেতরের জগৎকে বোঝার জন্য, তাদের বিশ্বাসঘাতকতা, ভালোবাসা, ঘৃণা, করুণা, এসব আবেগের মুখোমুখি হতে। সে মনে মনে বলে, তারা কি সত্যি এত জঘন্য যেমনটা দা বলে, নাকি তারা কেবল ভাঙা? আমি জানবো, আমি বুঝবো, এবং এই বোঝার পথেই তার কৌতূহল দূর হবে। ভার্সিটির করিডোর তখন ফাঁকা, সবে ক্লাস শেষ হয়েছে। চারপাশে গুনগুন শব্দ, হাসাহাসি, কেউ কেউ সেলফি তুলছে, আবার কেউ ক্যান্টিনের দিকে ছুটছে। কিন্তু করিডোরের এক কোণে আধা অন্ধকারে দাঁড়িয়ে আছে ছাতা হাতে জাইম। যদিও ছাতাটা মেলে ধরা না, তবুও তার এক হাতে ছাতাটা রেখে দিয়েছে। তার চোখ ছায়ার দিকে, শান্ত কিন্তু স্থির নয়। ঠিক তখনই, এক্সকিউজ মি, এই ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকলে কেউ ভাববে ভূত। কণ্ঠটা চটপটে, কৌতুক মিশ্রিত। জাইম চোখ ঘুরিয়ে তাকায়, তার সামনে দাঁড়িয়ে এক মেয়ে। গাঢ় নীল টপ, জিন্স, চোখে সানগ্লাসটা তোলার সময় মাথার চুলে ঠেসে রেখেছে। আত্মবিশ্বাসে ভরপুর মুখ, ঠোঁটে বাঁকা হাসি। ইয়ানা। আমি ভূত নই, জাইম ঠান্ডা গলায় বলল। ইয়ানা হেসে ফেলল। চিন্তা করো না, আমি ভয় পাই না। আমি ইয়ানা, তুমি নিউ কামার তাই না? হ্যাঁ, আমি জাইম। তোমার নামটাও বেশ মিস্টেরিয়াস, তোমার মতোই। তবে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বাংলাদেশের, নিশ্চয়ই অন্য দেশ থেকে এসেছো। জাইম উত্তর দেয়, হ্যাঁ, আমি ইরান থেকে এসেছি। আমার অনেক কিছু নিয়ে রিসার্চ করার ছিল, আর আমি তাই এখানে ভর্তি হয়েছি। আমাদের গ্রুপটা এমন যে এক এক সময় এক এক দেশে আমরা রিসার্চে যাই, আর সেখানে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হই। ইয়ানা হেসে ফেলে, এরপর বলে, তুমি কি ভূতের রিসার্চ করো? সব সময় অন্ধকারে থাকো, মনে হয় তুমি ভূত নিয়ে কোনো রিসার্চ করছো। জাইমের চোখে একটু অবাক ভাব। মানুষের কেউ এভাবে কথা বলে তাকে নিয়ে? তুমি এতটা সহজে অপরিচিতদের সাথে কথা বলো সব সময়? জাইন প্রশ্ন করে। সবাইকে বলি না, শুধু যাদের চেহারা দেখে মনে হয় তারা আসলে অন্য গ্রহ থেকে এসেছে, শুধু তাদের সঙ্গেই বলি। ইয়ানা চোখ টিপে বলে। এই প্রথম জাইমের ঠোঁটে হালকা হাসি দেখা যায়। এরপর সে বলে, তুমি অনেক ইন্টারেস্টিং একটা পার্সন। ইয়ানা বলে, হুম, সবাই এটাই বলে। তবে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি রিসার্চে। জাইম বলে, আচ্ছা, সাহায্য লাগলে জানাবো। এরপর দুজনেই চলে যায় নিজেদের কাজে। পারস্য রাজ্য, প্রাসাদের সিংহকক্ষ। চুপচাপ বসে আছে ওয়াসফান কায়াস। সিংহাসনের পাশে রাখা আগুন জ্বলা টর্চগুলো ধীরে ধীরে জ্বলছে। ছায়াগুলো নাচছে তার মুখের চারপাশে। ঠোঁটের কোণে কোনো হাসি নেই, শুধু গভীর চিন্তার রেখা। ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে আসে সেই পরিচিত মুখ। আয়রাক, ওয়াসফানের পার্সোনাল রক্ষী। ওয়াসফান মাথা না ঘুরিয়েই বলে, কোথায় আছে সে? আয়রাক কণ্ঠ নামিয়ে বলে, বাদশাহ, প্রিন্স জাইম এখন বাংলাদেশ নামক একটি দেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মানুষের জগতে দিন কাটাচ্ছে। আমি তার প্রতিবিধি প্রতিদিন পর্যবেক্ষণ করছি। ওয়াসফান মুহূর্তে স্থির হয়ে যায়। এক মুহূর্ত পর তার ঠোঁট সরে, গলায় চাপা রাগ ও বিরক্তি গর্জে ওঠে। বাংলাদেশ? এত দেশ থাকতে ওই ছোট্ট ঘিঞ্জি গরিব দেশের মাঝে ওর মন পড়ল? আর আমি কি বলেছিলাম তাকে? বলেছিলাম মানুষের থেকে দূরে থাকতে, না? আমি তাকে কি সতর্ক করিনি? আয়রা চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওয়াসফান দাঁড়িয়ে উঠে ধীরে ধীরে সামনে হাঁটে। তার পেছনে আগুনের আলো আর ছায়াকে বিকট করে তোলে। চোখে অন্ধকার ঝলক। সে কি জানে না মানুষ কি জিনিস? ওরা দুর্বল, কিন্তু ওদের ভেতর আছে বিষ। মানুষ নিজের স্বার্থে নিজের রক্ত সম্পর্কে কেউ ছেড়ে দিতে পারে। ওদের মধ্যে বিশ্বাস বলে কিছু নেই, কেবল মুখোশ আর মিথ্যা। আর যদি কখনো তারা জানতে পারে জাইম একজন জিন, তবে ওকে ছিঁড়ে খেতে বেশি সময় লাগবে না।
তার চোখে তখন একটা অদ্ভুত ভয় আর ক্রোধ একসাথে খেলে যায়। তুমি নজর রাখো আয়রা, সে কোথায় যায়, কাদের সঙ্গে কথা বলে, কাকে ছুঁয়ে ফেলে। আমি চাই না সে কারো সঙ্গে জড়িয়ে পড়ুক, বিশেষ করে কোনো মেয়ে মানুষ। মেয়েরা একবার হৃদয়ে ঢুকে গেলে তারা দুর্বলতা তৈরি করে। আমি চাই না আমার ভাইকে সে পথে নামতে দেখতে। আয়রাক মাথা নিচু করে বলে, যেমন আপনি আদেশ করেছেন বাদশাহ। আমি ছায়ার মতো তার পিছনে বিশেষ কাউকে লাগিয়ে রেখেছি, প্রয়োজন হলে হস্তক্ষেপও করব। ওয়াসমান হঠাৎ থেমে যায়, এক মুহূর্তে স্থির হয়ে বলে, না, এখনই হস্তক্ষেপ নয়, এখন শুধু নজর রাখো। ও যদি নিজের ভুলে আগুনে পড়ে তবে আমি তার ছায়া হব, কিন্তু আগুন আমি নিজে জ্বালাবো না, এখনো না। তার চোখে আবার সেই পুরনো শূন্যতা ফিরে আসে, ভাইয়ের প্রতি এক অদৃশ্য ভালোবাসা, যেটা সে মুখে বলে না কিন্তু আগুনের ছায়ায় ঢেকে রাখে। সারাদিনের হাঁটার কথা বলা শেষে আজ যেন একটা অন্যরকম শান্তি নেমে এসেছে মধুপুরের আকাশে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে অনেক আগেই। চারপাশে শীতের ধোঁয়াটে আলো, পাতার ফাঁকে ফাঁকে সূর্যের শেষ কিরণ মিশে গেছে গা ছমছমে জঙ্গলের ছায়ায়। অর্ষা ও ক্যালিয়ন ধীরে ধীরে হাঁটছে গ্রামের দিকে। শীতটা একটু বেশিই পড়েছে আজ। গ্রাম্য পাহাড়ি অঞ্চল বলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডা কনকনে হয়ে উঠেছে। অর্ষা নিজের দুই হাত ঠান্ডায় ঘষে ঘষে গরম করার চেষ্টা করে। ক্যালিয়নের চোখ সেখানেই, সে কয়েক মুহূর্ত চুপচাপ থাকে। তার চোখে ছিল এক অদ্ভুত কোমলতা, যা তার বুনো আগুনের মতো চোখের বিপরীত। সে হঠাৎ নিজের গায়ে পড়া কোটটা খুলে অর্ষার কাঁধে রাখে। অর্ষা অবাক হয়ে পিছনে তাকায়। না না, এটা লাগবে না, আমি ঠিক আছি, বলতে চায় অর্ষা, কিন্তু ক্যালিয়ন চোখে সরলতা রেখে গলায় মৃদু ধীরতা এনে বলে, তুমি সারাদিন আমার গাইড হয়ে এত কিছু দেখালে, আর আমি যদি তোমায় একটু সাহায্যও না করতে পারি, তবে কিসের বন্ধুত্ব আমাদের? একদিনেই তো অনেক কিছু ভাগ করে নিয়েছি, এইটুকু তো পরিমাণ, বন্ধুত্ব হয়েছে, তাই না? অর্ষার মুখে এক টুকরো মুচকি হাসি। সে মাথা নিচু করে কোটটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। শীত হঠাৎ আর লাগছিল না, হয়তো কোটটা রোমে, না কিংবা কারো স্পর্শে। অর্ষা তাকায় সোনালি আলোর দিকে। আচ্ছা, এবার আমাদের ফেরা উচিত, সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে রাত নামলে চলাফেরা একটু কঠিন হয়। ক্যালিয়ন মাথা নাড়ে। ঠিক আছে, কাল আবার দেখা হবে। অবশ্যই, বলে অর্ষা হেসে বিদায় নেয়। সে ধীরে ধীরে দূরে হেঁটে যায়, তার চুলগুলো ঠান্ডা বাতাসে উঠছে, তার পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ। কিন্তু পেছনে থাকা ক্যালিয়নের চোখ তাই স্থির, গভীর, আগুনে ঝলসানো। সে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তার ঠোঁটে এক নিঃশব্দ বাক্য ফুটে ওঠে, তুমি জানো না অর্ষা, আমি তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছি। তোমাকে তোমার জগৎ থেকে ছিনিয়ে নেওয়ার জন্যই আমি এসেছি। এবার তোমাকে নিয়ে যাব আমি, যেখানে মানুষ যায় না, তবে আমি তোমাকে সেখানে খুব যত্ন করে রাখবো। তার চোখের নীল বৃত্ত জুড়ে ধীরে ধীরে এক গা ছমছমে রক্তরং ছায়া ভেসে ওঠে। সেই মুহূর্তে জঙ্গলের গহীন থেকে ভেসে আসে এক ভয়াবহ হাঁক ডাক, যা মানুষের নয়, পশুরও নয়, কোনো অজানা রক্ত মাংসের সত্তার। আকাশে ভেসে ওঠে পূর্ণচাঁদের মলিন ছায়া। রাত নেমেছে মধুপর গড়ে। জঙ্গলের ফাঁকফোকর দিয়ে শীতল বাতাস হু হু করে বইছে। মাঠঘাট নিস্তব্ধ, দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকাদের একঘেয়ে আওয়াজ, যেন রাতকে আরো গা ছমছমে করে তুলেছে। অর্ষা নিজের রুমে বিছানায় চুপচাপ শুয়ে আছে। ঘরের জানালা দিয়ে চাঁদের আলো হালকা সাদা রেখা এঁকে দিয়েছে তার কপালের ওপর। বিছানার একপাশে রাখা ক্যালিয়নের দেওয়া কোটটা। হঠাৎই অর্ষার দৃষ্টি পড়ে যায় সেই কোটের দিকে। সে একটু উঠে বসে, হাত বাড়িয়ে নিয়ে কোটটা নিজের কোলে রাখে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় চারপাশ। তার নাকের কাছে আসে এক পরিচিত কিন্তু গভীর গন্ধ। আর্দ্র জঙ্গল, কফি আর পুরুষালী কাঠের গন্ধ মিশে এক অদ্ভুত আকর্ষণ। সে ধীরে ধীরে বলে ফেলে, লোকটা অদ্ভুত, অনেক বেশি অদ্ভুত। তবু আজ যেভাবে কেয়ার করছিল, যেন কতদিনের চেনা কেউ। আমি কষ্ট পাচ্ছি সেটা বুঝে গিয়েছিল। অর্ষার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়, কিন্তু সেটা ছিল ভেতরের দোলাচলের ছায়া। তার চোখে তখন ক্যালিয়নের সেই নীল চোখ দুটি ভেসে উঠছে। সে চোখ দুটি সারাদিন কোনো শব্দ ছাড়াই তার ভেতরের অস্থিরতাকে নাড়িয়ে দিয়েছে। সে আবার বিছানায় শুয়ে পড়ে, কোটটা বুকে জড়িয়ে। চোখ বন্ধ করার আগে সে নিঃশব্দে ফিসফিস করে, তুমি কে ক্যালিয়ন? এত অচেনা হয়েও এত আপন কেন মনে হয়? চোখ বন্ধ করতেই অর্ষার বুঝতে পারে না, তার বালিশের পাশে বাতাস হঠাৎ হিম হয়ে উঠেছে। জানালার পর্দা ধীরে ধীরে নড়ে উঠেছে, আর কেউ যেন একটানা তাকিয়ে আছে ঘরের ভেতর অন্ধকার থেকে। সন্ধ্যার নরম আলো ক্যাম্পাসের গাছপালার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে।
করিডোরের এক কোণায় দাঁড়িয়ে জাইম একদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লনে, যেখানে ইয়ানা কয়েকজন বন্ধুর সঙ্গে বসে হাসছে, কিন্তু তার দৃষ্টি গভীর, যেন সে ইয়ানার চোখের ভাষা পড়তে চাইছে। মনেই বলে সে, মানুষদের সম্পর্কে সত্য জানতে হলে একজন মানুষের অন্তরেও ঢুকতে হবে। আর ইয়ানা নিজেই তো সাহায্যের কথা বলেছে, ওর সঙ্গে বন্ধুত্ব মানে এক দরজা খুলে যাওয়া। ঠিক তখন ইয়ানা তার দিকেই তাকায়, চোখে প্রশ্ন, তারপর একা একা উঠে এসে জাইমের পাশে দাঁড়ায়। এই দৃষ্টিটা অনেকক্ষণ ধরে বুঝতে চেষ্টা করছি, তুমি এত গম্ভীর কেন? চেষ্টা করছি বুঝতে। কাকে? তোমাদের। জাইম ধীরে বলে। ইয়ানা হেসে ফেলে। তাহলে তো তুমি ভালো জায়গায় এসেছো। আমি নিজেই পুরো জাতির সবচেয়ে কনফিউজড প্রতিনিধি। দুজনেই হেসে ফেলে একটু, যদিও জাইমের হাসিটা ছোট, কিন্তু সেটা আসল, মন থেকে। আমি চাই তুমি আমাকে সাহায্য করো। তোমরা কেমন, তোমরা কি ভাবো, কাকে বিশ্বাস করো, কি ভালোবাসো, এইসব জানতে চাই। ইয়ানা বলে, আমরা বলতে কি বলতে চাইছো? তুমি কি আমাদের বাইরের কেউ? জাইম বলে, না মানে আমি বাংলাদেশের মানুষদের কথা বলছিলাম। আমার প্রজেক্টের সাহায্য চাইছিলাম, মানে বাংলাদেশের মানুষ কেমন সেটা জানতে চেয়েছিলাম। ও ও, আচ্ছা সেটা বলো। ইয়ানা বলে, সিরিয়াসলি বলছি। জাইম এবার চোখে চোখ রেখে বলে, আমায় সাহায্য করবে? আচ্ছা আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার বন্ধু হতে হবে, শুধু অবজারভার হয়ে দূর থেকে নয়। আমার সাথে হাঁটতে হবে, কথা বলতে হবে, আমাকে জানাতে হবে তোমার অনুভূতি। জাইম একটু চুপ করে, তারপর মাথা হেঁট করে বলে, চেষ্টা করব, যদিও আমার অনুভূতি খুব স্পষ্ট না। তাই নাকি? এনায়া চোখ টিপে বলে, দেখো একদিন না একদিন এই বরফ গলা পানি হবেই। এরপর কিছুদিন ইয়ানা জাইমকে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় করায়, মাঝে মাঝে ক্যাফেতে বসে তাকে বাঙালির আচরণ, সম্পর্ক আর বন্ধুত্বের গল্প শোনায়। জাইম কম কথা বলে, কিন্তু গভীরভাবে শোনে। মাঝে মাঝে এমন প্রশ্ন করে যেটা শুনে ইয়ানা থমকে যায়। একবার জাইম বলে, তোমরা কি কাউকে ভালোবাসার পরেও তাকে আঘাত করতে পারো? ভালোবাসলে কেন করব? আর আমার মনে হয় না কোনো দেশেই মানুষ ভালোবাসার মানুষকে আঘাত করে। মাঝে মাঝে তুমি এমন কথা বলো যেন মনে হয় তুমি মানুষ না অন্য কোনো প্রাণী। জাইম বলে, না মানে অনেক মানুষ আছে যারা মানুষ হয়েও অন্য মানুষকে আঘাত করে নির্মমভাবে। তাই আর কি আমি কথাটা বললাম। সব মানুষ একরকম না জাইম। এনায়া নিচু গলায় বলে, কখনো কখনো কেউ ভালোবাসার জন্যই নিজেকে দূরে সরিয়ে নেয়। জাইম চুপ করে থাকে, যেন কিছু খুঁজছে ওই কথার গভীরে।